হাই এভরিওয়ান, সকলকে স্বাগত। আমরা লীলা রায়ের গ্রুপ সি ম্যাথামেটিক্স বইয়ের যে সেটগুলো আলোচনা করছিলাম, বিশেষ করে ম্যাথের, সেই সেটের আমরা 10 নম্বর সেটটা আজকে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমের অঙ্কটা কি বলেছে দেখো, একটা সরলতম মান বের করতে বলেছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, সবসময় এই নিচে পোর্শন থেকে ক্যালকুলেশন করে উপরের দিকে উঠব। এখানে কি আছে নিচে পোর্শনে, প্রথমে কি আছে 1 প্লাস এ বাই 1 মাইনাস এ। এটা যদি আমি ক্যালকুলেশন করি 1 মাইনাস এ, যদি 1 মাইনাস এ প্লাস এ, এ কেটে গেল 1 বাই 1 মাইনাস এ। এবারে দেখো এখানে 1 বাই এটা রয়েছে, তার মানে 1 বাই 1 বাই 1 বাই 1 বাই 1 মাইনাস এ হলে এটা কি হয় 1 মাইনাস এ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে 1 মাইনাস, এখানে যে অ্যান্সারটা দেখো এখানে যে আসবে 1 মাইনাস কি আছে এ বাই কি আছে 1 মাইনাস 1 মাইনাস এ, তার মানে মাইনাস 1 প্লাস এ, তার মানে মাইনাস 1 মাইনাস প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। কেটে যাওয়ার ফলে কি হচ্ছে এখানে এ উপরে নিচে কেটে গেল, তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। অঙ্কটা ভালো করে বোঝো, নিচে থেকে ক্যালকুলেশনটা শুরু করব। নিচের ক্যালকুলেশনটা করতে পারছি আমি 1 বাই 1 মাইনাস এ আসছে, কিন্তু এখানে কি আছে 1 বাই এইটা রয়েছে, এর ভ্যালুটা কত আসছে 1 বাই 1 মাইনাস এ। এটা কি উল্টে যে 1 মাইনাস এ আসবে, তাহলে 1 মাইনাস অফ 1 মাইনাস এ, তার মানে কি মাইনাস 1 প্লাস এ। দেখো 1 মাইনাস 1 প্লাস এ, তাহলে 1 1 কেটে গেল এখানে, আর নিচে এ পড়ে আছে, উপরে এ পড়ে আছে, কেটে গেল। তাহলে এখান থেকে কাটাকুটি হয়ে 1 আসলো, তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, অ্যান্সার হবে বি। সিম্পল জিনিস সবসময় নিচে থেকে ক্যালকুলেশন করে যাবে, সব থেকে সুবিধা হবে। আমরা আগে এই ধরনের অঙ্ক করছি, সেখানে কোনো এরকম ভেরিয়েবল ছিল না যে এ দিয়ে আছে, সেখানে নাম্বার দেওয়া ছিল। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা কি বলেছে, দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত 7:4 এবং ব্যয়ের অনুপাত 5:2। প্রত্যেকের মাসিক আয়ের 2000 টাকা সঞ্চয় করে, তাদের মাসিক খরচ কত। এখানে আমরা কি ইউজ করব, এখানে আমরা ক্রস মেথড ইউজ করে অঙ্কগুলোর ক্যালকুলেশন করি। মাসিক আয়ের অনুপাত কত 7:4, মাসিক ব্যয়ের অনুপাত কত 5:2। সঞ্চয় করছে কত 2000, এও 2000 সঞ্চয় করছে, এও 2000 সঞ্চয় করছে। এইখান থেকে ক্রস মেথড ইউজ করে আমরা কি করব, 1-এর মান বের করব। তাহলে এটা ক্রস ক্রস গুণ করো, দিয়ে ডিফারেন্স নাও। তাহলে এখানে 5 4 20, 7 2 14, 20 থেকে 14 বিয়োগ করলে কত হয় 6। 6 বরাবর কি হবে এখানে 5, এটা গুণ করো আর এটা গুণ করো। তাহলে এইখানে তো সমান আছে, তাহলে এদের ডিফারেন্সটা নাও কত 3, 3 ইন্টু 2 হবে, 3 ইন্টু 2000। তাহলে এখান থেকে যদি আমি 1-এর মান বের করতে চাই, দেখো কাটাকুটি হয়ে যাবে, 3 2 6, 6 6 কেটে গেল, তার মানে 1000। 1-এর মান কত 1000 আসছে। কি করলাম এখানে ক্রস মেথড ইউজ করলাম, ক্রস মেথড ইউজ করে আমরা 1-এর মানটা বের করলাম। এটা ক্রস করলাম, এটা ক্রস করে এদের ডিফারেন্সটা নিলাম, 6 আসলো। এইটা ক্রস করলে আর এইটা ক্রস করলে ডিফারেন্সটা আসবে 3 ইন্টু 2000। এটা সেম আছে বলে আমি এখান থেকে ডিফারেন্সটা নিয়ে করলাম, নাহলে তুমি করো 5 2 10, 2 2 4, 10,000 থেকে 4000 বিয়োগ করলে অবভিয়াসলি 6000 হবে। 6 ইকুয়াল টু 6000 হলে 1 ইকুয়াল টু 1000 হবে। এবার কি চেয়েছে, এখানে চেয়েছে তাদের মাসিক খরচ কত। তাহলে প্রত্যেকের মাসিক খরচ মানে ব্যয়টা কত, ব্যয়ের অনুপাতটা হচ্ছে 5:2। তাহলে এখানে এর ক্ষেত্রে ব্যয় কত হবে, মানে প্রথম ব্যক্তির ক্ষেত্রে, তাহলে 5 ইন্টু কত, 1-এর মান কত পেয়েছি 1000, তাহলে 5-এর মান কত 5000। আর এই ক্ষেত্রে ব্যয় কত হবে 2 ইন্টু 1000, দ্যাট ইজ 2000। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার কি পেয়ে গেলাম, অ্যান্সার সি। এই সব অঙ্কের ক্ষেত্রে অবভিয়াসলি ক্রস মেথড ইউজ করব, যাতে করে খুবই সুবিধা হবে। ক্রস মেথডটা আর কিছুই নয়, এক্স মেথড ধরে যে ক্যালকুলেশনটা করতে হয় সেটাকে আমরা ক্রস মেথড ধরে করে নিচ্ছি, ইজি উপায়ে করে নেব। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি টাকায় 30টি লেবু ক্রয় করেন। এক ব্যক্তি 30টি লেবু ক্রয় করেন টাকায়, মানে 1 টাকায় 30টি লেবু ক্রয় করেন। ওই লেবু টাকায় কটি বিক্রি করলে 20% লাভ হবে। কিছুই নেই, একদম সিম্পল অঙ্ক, শুধু কনসেপ্টটা বোঝো। ধরে নিলাম আমরা 1 টাকায় এক্সটি লেবু বিক্রি করব, তাহলে আমাকে এক্সের মানটা বের করতে হবে। ধরে নিলাম এখন 30 টাকায় যদি আমি
1 টাকায় যদি 30টি লেবু বিক্রি করি তাহলে একটা লেবুর ক্রয় মূল্য কত হবে? 1-এর 30। এবার 20% লাভ করলে কত হবে? 20% লাভে বিক্রি করলে কি করব আমরা? 120%-এ বিক্রি করব। তার মানে কি এটাই সমান কি এসে যাবে? একটা লেবুর বিক্রয় মূল্য। ভালো করে বুঝো, এটা আমি শর্টটা দেখালাম, শর্ট ট্রিক্সটা কীভাবে নিয়ে এলাম। এখানে আমি ধরে নিলাম যে 1 টাকায় আমরা এক্সট্রা লেবু ক্রয় করছি, তাহলে এক্সট্রা লেবুর কি ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটা লেবুর ক্রয় মূল্য কত? 1/x। এখানে কি ধরে নিয়েছি যে 30টা লেবু 1 টাকায় পাওয়া যাচ্ছে, তাহলে একটা লেবুর ক্রয় মূল্যটা কত? 1-এর 30, তার ওপর 20% লাভ করছে, মানে কত? 120% করলে তবে তো আমি বিক্রয় মূল্যটা পাবো। একটা লেবুর ক্রয় মূল্য তার উপর 20% লাভ করছে, তার মানে 120% ইকুয়াল টু 1/x। এটা ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব না, টাকায় কটা লেবু বিক্রয় করছে। এখান থেকে ক্যালকুলেশন করো, 3 4 12, 4 25, তাহলে এখানে 1/x সমান কত হচ্ছে? 1/25। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? x সমান 25। তার মানে কি সংখ্যা কটা বিক্রি করতে হবে না, লেবু 1 টাকায় 25টি বিক্রি করতে হবে। কনসেপ্টটা ভালো করে বোঝো, একদম ইজি। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, হয়তো কনফিউশন হতে পারে। আমরা ধরে নিলাম 1 টাকায় এক্সট্রা লেবু বিক্রি করছে, তাহলে x টাকায় যদি একটা লেবুর দাম, এক্সটি লেবুর বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত? 1/x হবে। আবার অপরদিকে কি 1 টাকায় 30টা লেবু ক্রয় করছে, তাহলে একটা লেবুর ক্রয় মূল্য কত? 1-এর 30 হবে। তার উপর 120% মানে 20% লাভ করছে, তাহলে তার উপর 120% করলে কি হবে? আমরা বিক্রয় মূল্যটা পাবো, সেটাই কত? 1/x। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পেলাম? x সমান 25। পরের অঙ্কটা দেখব। 7 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 3:4। তারপরে বলেছে 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8। বি এর বর্তমান বয়স কত? ভালো করে বোঝো, আমরা একটা বর্তমান লাইনে আছি, ধরো প্রেজেন্ট মুভমেন্টে আছে। এখান থেকে কি বলেছে? 7 বছর পূর্বে, মানে 7 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত কত? এ আর বি এর বয়সের অনুপাত হচ্ছে 3:4। এবার কি বলেছে? 9 বছর পরে, 9 বছর মানে বর্তমান থেকে 9 বছর পরে, এটা কত? 7 বছর, আর এটা কত? 9 বছর। তাহলে 9 বছর বাদে তাদের অনুপাতটা কত হচ্ছে? 7:8। ঠিক আছে, তাহলে বি এর বর্তমান বয়স কত? এখন কি হচ্ছে, এইখান থেকে এই অবধি ডিফারেন্সটা কত? 9-এর সাথে কত? 16 বছর। তাহলে আমরা দেখব এইখানে ডিফারেন্সটা সমান আছে কিনা, এখানে ডিফারেন্সটা সমান আছে কিনা। তার কারণ হচ্ছে, কারণ একটা বয়স 16 বছর বাদে কি হবে? তাদের ডিফারেন্সটা কি সমান হতে হবে। তো এখানে ধরো, এখানে যদি এর 16 বছরের ডিফারেন্স হয়, এরও 16 বছরের ডিফারেন্স অবশ্যই হতে হবে। কারণ হচ্ছে এখানে 7 বছর আগে, আবার এটা 9 বছর পরে, মানে টোটাল এখান থেকে ডিফারেন্সটা কত? 9-এর সাথে 16 বছর। তাহলে এর আর এর মধ্যে ডিফারেন্সটা দেখব সমান আছে কিনা। 4 থেকে 8 4 ডিফারেন্স, 3 থেকে 7 4 ডিফারেন্স। তাহলে ডিফারেন্স যেহেতু সমান আছে, আমার দিকে ডিফারেন্সটা আর সমান করতে হবে না। যদি ডিফারেন্সটা সমান না হতো, তাহলে এদের ডিফারেন্সটা বের করে এখানে গুণ করতাম, এদের ডিফারেন্সটা বের করে এখানে গুণ করতাম, তাহলে দুজনের ডিফারেন্স সমান হয়ে যেত। সেখান থেকে আমরা ক্যালকুলেশনটা করতাম। যেহেতু ডিফারেন্সটা এখানে সমান রয়েছে, তাহলে আমাদের কোনো ডিফারেন্সটা সমান করার দরকার নেই। তাহলে এখানে 4 বরাবর আমি কী পাবো? 9-এর সাথে 16 বছর। ভালো করে বোঝো, এখান থেকে এখানে ডিফারেন্সটা কী হচ্ছে, ধরো আমার বয়স 7 বছর আগে এখানে ধরো 30 ছিল, তার মানে এখানে আমার বয়সটা কি হবে? এর সঙ্গে 16 যোগ হবে, তবেই তো আমার এখানে আসবে। তাহলে 30 16 মানে 46 বছর হতে হবে। তাহলে এখান থেকে এখানে ডিফারেন্সটা 16 বছর হচ্ছে। সেইটাই আমরা করেছি। এর আর এর মধ্যে ডিফারেন্স কত? এই একজনেরই তো বয়স, এখানে এর বয়স, এখানেও এর বয়স, এদের মধ্যে ডিফারেন্স কত? 4। এদের মধ্যেও ডিফারেন্সটা 16 বছরই হবে, তার মানে এদের ডিফারেন্সটাও 1 হতে হবে। তাহলে এখানেও 4, তাহলে 4 = 16 বছর, তাহলে 1 = কত? 4 বছর। এবার কি বলেছে দেখো, এবার আমরা পেয়ে গেলাম 1-এর মানটা। এবার বি এর বর্তমান বয়স, বি এর বর্তমান বয়স মানে এইখানে আসতে হবে, বি এর বর্তমান বয়সটা তবে পাবো। বি এর এখন যদি আমি এইখানে বয়সটা ধরে নিই,
তাহলে 1 বরাবর কত পেয়ে গেছি 4, তাহলে 4 বরাবর কত 4 × 4 দ্যাট ইজ 16 বছর। 7 বছর পূর্বে তার বয়সটা কত হচ্ছে 7 বছর পূর্বে 16 বছর। তাহলে এখন এখানে আসতে হলে কী হতে হবে 7 যোগ করতে হবে, তাহলে এখানে কত হচ্ছে 23 বছর। 7 আর 6 13 মানে 23 বছর। খুব ভালো অঙ্ক, শুধুমাত্র একটা কনসেপ্ট, প্রেজেন্টকে তোমাকে কিন্তু সবসময় ধরে রাখতে হবে। প্রেজেন্ট থেকে যা ক্যালকুলেশন করার করতে হবে। প্রেজেন্ট থেকে 7 বছর আগে রেশিও দেওয়া আছে, 9 বছর পরের রেশিও দেওয়া আছে, তাহলে দুটো রেশিও দেওয়া আছে, মানে এই যে ডিফারেন্সটা এখান থেকে এখানে অবধি ডিফারেন্সটা কত 16 বছর, এখানে 7 বছর এখানে 9 বছর, তাহলে টোটাল ডিফারেন্স কত 16 বছরের। তাহলে কি করব, এই যে এদের মধ্যে ডিফারেন্সটা আমাদেরকে দেখতে হবে সমান আছে কিনা। যদি সমান না থাকে সমান করব, সমান করে যেটা আসবে দেখো বিয়োগ করে 4 আসছে, 4 বরাবর 16, তাহলে 1 বরাবর কত হচ্ছে 4। 4-এর মান পেয়ে গেলাম, 7 বছর আগে বিয়ের বয়সটা পেয়ে গেলাম 7 বছর, এই 16 বছর, তাহলে এখন বয়স কত হবে, এর সঙ্গে 7 যোগ করে দাও 23 বছর। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কত হবে, অ্যান্সার ডি। খুব ভালো অঙ্ক, কনসেপ্টটা কিন্তু প্রেজেন্টকে অলওয়েজ ধরে নিয়ে চলতে হবে। চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা কী বলেছে, একটা মান নির্ণয় করতে বলেছে। কি দিয়েছে 0.16 ইন্টু 1.25। এই অঙ্কগুলো করার দরকার নেই, সবাই নিজেরাই সিম্পল অঙ্ক ক্যালকুলেশন পারবে। তবু আমি দেখিয়ে দিচ্ছি 0.15 ইন্টু 150 ডিভাইড বাই 0.9। এখানে কটা ঘর 4টে, এখানে 2টো, তাহলে ব্যালেন্স করে ফেলো। উপরে 16 ইন্টু 125, নিচে 4টে ঘর, তার মানে 800 আসবে। এখানে 2টো আরও 2টো শূন্য, প্লাস এখানে 15 ইন্টু 150 করো। এখানে কত ঘর 3 ঘর, এখানে 1 ঘর আছে, 3 ঘর যেতে হবে, তার মানে 1 2 900, কাটাকুটি করে ফেলো, একবারে কেটে দাও। 6 800, 5 80, 50, 25 5, 25 2, 5-এর 2, এখানে 5 3 5 3 2, দুটোই 5-এর 2, 2 ইন্টু 5-এর 2, দুটোতেই 5-এর 2 আসছে তো, তাহলে 2 ইন্টু 5, অ্যাকচুয়ালি কী আসছে 5/2, 5/2, তাহলে 2 ইন্টু 5/2 দ্যাট ইজ 5। অ্যান্সার কত, অ্যান্সার আসবে ডি। কিছু না, এগুলো মান নির্ণয় ক্যালকুলেশান, যে যত ক্যালকুলেশানে ফাস্ট হবে অবভিয়াসলি করতে পারবে। এতে অত বড় কিছু ক্যালকুলেশন নয়, খুবই ইজি আছে। পরের অঙ্কটা দেখবো, চলো কি বলছে পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলছে, কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হয় 3 বছরের জন্য। যদি 1% সুদ বেশি রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত, ওই অর্থের পরিমাণ কত। এখানে ভালো করে বোঝো, 1% যদি বেশি রাখা হতো, তাহলে এটা তো প্রথম বছরে যদি 1% রাখি, তাহলে 3 বছরের জন্য কত 3%। এই 3%-এর জন্যই কী হচ্ছে 5100 টাকা বেশি পাচ্ছি আমি। ভালো করে বোঝো, 1% বেশি সুদ যদি রাখা হতো তাহলে কী হতো, 3টে বছর তো সেই সুদটা কাজ করছে, তাহলে 3 বছরে 1% কত 3% সুদ। এই 3% সুদের জন্যই কি আমরা 5100 টাকা এক্সট্রা পাচ্ছি। তাহলে যদি 3% সমান যদি 5100 হয়, তাহলে 1% কত 3 17 51 1700। তাহলে এখান থেকে আমরা কি অর্থের পরিমাণ মানে 100% পেয়ে যাব কত 170000, 1,70,000 টাকা। ভালো করে বোঝো, এখানে কি বলছে 3 বছরের জন্য টাকাটা থাকছে। যদি 1% বেশি সুদ হতো তাহলে কি হতো, তাহলে 3% হতো টোটাল 3 বছরে, 1% করে 3%, যেহেতু এটা সরল সুদ বলেছে, তাহলে 3%-এর জন্য কি হচ্ছে 5100 টাকা আমি বেশি পাচ্ছি। এই 3% সমানই কি 5100 টাকা, 1% সমান কত এটা, আর 100% মানে ওই অর্থের পরিমাণ, যে অর্থটা রাখা হয়েছে তার পরিমাণ কত 1,70,000। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার অবভিয়াসলি এ। পরের অঙ্ক দেখব। পরের অঙ্কটা কি বলেছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল বলে দিয়েছে 117, তাদের লসাগু কত। দুটো পরস্পর মৌলিক সংখ্যা যদি হয় তাদের গসাগু সবসময় কি হবে, সবসময় 1 হবে। এটা 9 আর এটা 13তে দেখো 9 13 117, দুটো সংখ্যার তাদের গুণফল এটা, তাদের গসাগু অবশ্যই 1 হবে। যদি দুটি সংখ্যা পরস্পর মৌলিক হয়
তাদের গসাগু সব সময় এক হবে। তাহলে আমরা এখান থেকে এটাও করতে পারি একটা সূত্র, যে সংখ্যা দুটির গুণফল, এটা জেনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক অঙ্ক করতে, এলসিএমের অঙ্ক করতে লাগে। সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু কী হয়, লসাগু ইন্টু গসাগু। এখানে গসাগু তো এক, আর লসাগু চেয়েছে, তাহলে লসাগু সমান কত হবে, সংখ্যা দুটির গুণফল কত, 117 ডিভাইড বাই গসাগু, গসাগু এক, তার মানে 117ই হবে। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হবে 117। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল দেওয়া থাকলে তাদের লসাগু সেই গুণফলের সমান হবে, অর্থাৎ 117 হবে, অ্যান্সার বি। পরের অঙ্কটা কি বলেছে, 25 জন লোক 12 মিটার লম্বা একটি পুকুর 20 দিনে খনন করতে পারে। 25 দিনে 21 মিটার লম্বা পুকুর কাটতে কতজন লোক লাগাতে হবে, খনন করতে পারবে বলেছে। দেখো এখানে আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে M1D1 ডিভাইড বাই W1 M2D2 ডিভাইড বাই W2। এখানে M1 ফার্স্ট ক্ষেত্রে কি বলেছে, 25 জন লোক কত দিনে করছে, 20 দিনে, কাজটা কত, কাজটা হচ্ছে 12 মিটার লম্বা একটি পুকুর। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, লোকের সংখ্যা বলেনি কিন্তু কত দিন বলে দিয়েছে, 25 দিন, কত কাজ বলে দিয়েছে, 21 ইউনিট কাজ, মানে 21 মিটার লম্বা। তাহলে এখানে কাটাকুটি করো, 25 25 কেটে গেল, 3 4 3 7 4 5, তাহলে এখান থেকে M2-র মান কত পাবো, 5 7 35। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, অ্যান্সার সি। কিছুই নেই, জাস্ট সিম্পলি এইগুলো মনে রাখতে হবে, চেন রুলের মানে ইকুয়েশান, এগুলো মনে রাখলেই হয়ে যাবে। আমরা করেছিলাম না M1D1 T1 ডিভাইড বাই W1, যেখানে ঘন্টায় ওইভাবে হিসেব থাকবে সেইভাবে সূত্রগুলো লাগাতে হবে। তাহলে কি এখানে M1D1 বাই W1 M2D2 বাই W2, এই সূত্রটা লাগিয়ে আমরা অঙ্কটা করে ফেললাম খুব সহজেই। চলো পরের অঙ্কটা দেখব। পরের 39-এর অঙ্কটা, মুনমুন সাইকেলে 84 কিমি পথ ভ্রমণ করে দেখলেন যে তিনি যদি ঘন্টায় 5 কিমি অধিক বেগে সাইকেল চালাতেন তাহলে ভ্রমণ শেষ করতে 5 ঘন্টা সময় কম লাগতো। মুনমুন ঘন্টায় কত কিমি বেগে ভ্রমণ করেন? কিছুই নাই, এখানে একটাই সূত্র আমি বলেছিলাম, ডি সমান কী হয়, S1 ইন্টু S2 ডিভাইড বাই তাদের ডিফারেন্স S1 মাইনাস S2, এটা মড দেওয়া হয় যাতে করে ডিফারেন্সটা নেওয়ার জন্য, আর কিছু নয়। ইন্টু কী হচ্ছে টি, টি মানে হচ্ছে টাইম ডিফারেন্স, টাইম ডিফারেন্সটা কত, এই হচ্ছে সূত্র। এখানে কি বলে দিয়েছে, টোটাল দূরত্বটা কত বলে দিয়েছে, 84 কিলোমিটার। এখন আমি যদি মনে করি যে মুনমুন এস কিমি পার আওয়ার ঘন্টা বেগে ভ্রমণ করেন, তাহলে এখানে যদি আমি এস ধরে নিই, বলেছে তারপরে কি বলেছে যে ঘন্টায় যদি 5 কিমি অধিক বেগে যেত, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তার বেগটা কত হচ্ছে, S2টা S+5, 5 কিমি বেশিতে যদি যেত তাদের মধ্যে ডিফারেন্সটা কত হবে, S1 S2 এর মধ্যে ডিফারেন্সটা কত হবে, অবশ্যই 5 হবে। আর এদের মধ্যে টাইম ডিফারেন্স কি বলেছে, 5 ঘন্টা কম সময় লাগতো, মানে কি টাইম ডিফারেন্সটা অবশ্যই 5 ঘন্টা হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 5 ঘন্টা। টিটা সবসময় এখানে সূত্রতে হচ্ছে আওয়ার হিসেবে আছে, ঘন্টা হিসেবে। তাহলে ভালো করে বোঝো, পারলে অঙ্কটা আর একবার পড়ে বোঝার চেষ্টা করো। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করেছি। এখানে টোটাল দূরত্বটা বলে দিয়েছে 84 কিলোমিটার পথ। যদি সে 5 কিলোমিটার অধিক বেগে সাইকেলটা চালাতো তাহলে তার 5 ঘন্টা সময় কম লাগতো। তাহলে কি হচ্ছে, এখানে যদি তার বেগটা যদি এস থাকতো, তাহলে যদি 5 ঘন্টা অধিক বেগে চালাতো মানে S+5, এদের মধ্যে ডিফারেন্সটা কত, অবশ্যই 5, আর এখানে 5 ঘন্টা টাইমটা কম লাগতো। তাহলে এখানে 5 5 কেটে গেল, 84 ইকুয়াল টু S ইন্টু S+5। এবার এইখানে কি হচ্ছে, এইখানটায় আমরা কিন্তু অপশানে যেতে পারি বা ক্যালকুলেশন করতে পারি। 84 যদি আমরা এখানে ফার্স্ট অপশানটা দিই 6, 6 আর 5 11, 66 হবে না। যদি 7 দিই, 7 7 আর 5 12, 7 বারং কত হচ্ছে, 7 বারং অবশ্যই 84, অতএব এসের মানটা কত হবে, এসের মানটা 7। তাহলে দুপক্ষটা সমান হবে, এস সমান 7, তাহলে আর আমাদের যাওয়ার দরকার নেই। দেখো যদি এখানে 8 দাও, 8 13 গুণ করলে 184 আসবে না, তারপরে আছে 12
12 17 গুণ করলেও 84 আসবে না। তাহলে একমাত্র কোথায় s সমান 7 হলে 84 আসে। আর এই ধরনের অঙ্কগুলোই তুমি অপশান টেস্টে অবশ্যই পাবে একদম, না হলে এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। এই ধরনের যত অঙ্ক এসেছে কম্পিটিটিভ এক্সামে সব সময় আমরা অপশানে পেয়ে যাব। সেই কারণে কি এই সূত্রটা মনে রাখতে হবে এবং এই কনসেপ্টটা মনে রাখতে হবে। অ্যান্সার কত? অ্যান্সার অবশ্যই B7 হবে। পরের অঙ্কটা কি বলেছে? 40-এরটা দেখো, একই হারে 850 টাকা 3 বছরের সুদ এবং 1250 টাকা 4 বছরের সুদ একত্রে 302 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? ভালো করে বোঝো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব আমরা? তুল্য প্রিন্সিপাল বের করে নেবো, সমতুল্য প্রিন্সিপাল। অর্থাৎ 3 বছর না রেখে ওই সুদটা যদি আমি 1 বছরে চাইতাম তাহলে কত টাকা ইনভেস্ট করতাম। ভালো করে বোঝো, 850 টাকা আমি রাখছি কত? 3 বছর। আমি 3 বছর রাখবো না, যেহেতু সরল সুদ এখানে আমি 1 বছরই রাখবো। তাহলে 1 বছর রাখতে গেলে তুল্য প্রিন্সিপাল কত হবে? 850কে 3 দিয়ে গুণ করো, তাহলে কি হবে? 3 0 0, 3 5 15, 5 3 8 24, 25 এত টাকা। তার মানে কি, যে ইন্টারেস্টটা হবে এই টাকাটা যদি আমি 1 বছর রাখি সেই ইন্টারেস্টটাই পাবো, অথবা এই টাকাটা যদি আমি 3 বছর রাখি তাহলে সেই ইন্টারেস্টটা পাবো। তাহলে আমরা এই ধরনের অঙ্কর ক্ষেত্রে কী করছি? সমতুল্য প্রিন্সিপাল বের করে নিচ্ছি। একইভাবে 1250 টাকা কি 4 বছর রেখেছে, যদি আমি 1 বছর ওই সুদটা পেতে চাই তাহলে কত টাকা আমি 1 বছরে রাখবো? 4 5 20, 200 আর 4 12 48, তার মানে কত? 5000 টাকা। 5000 টাকা রাখতে হবে। তাহলে টোটাল আসলটা কত হচ্ছে? 5000 প্লাস 2500, দ্যাট ইজ 7550। ঠিক আছে, এইটা হয়ে গেল টোটাল আসল বা সমতুল্য মোট আসল। মানে এই টাকাটা আমি এখন যদি রাখি তাহলে আমি মোট কত? 302 টাকা সুদ পাবো। তাহলে এখানে বার্ষিক সুদের হার কত বের করতে গেলে? 302 ডিভাইড বাই মোট আসল, সুদ বাই আসল ইন্টু কত? 100%। 0 0 কাটো, 5 দিয়ে কাটলে 5 15 75, 5 1 5, 5 2 10, 1 দিয়ে এটা কাটবে কি? হ্যাঁ 2, তার মানে 4% অ্যান্সার আসছে। দেখো কি করলাম, এই ধরনের ক্ষেত্রে যখন মোট সুদটা দিয়েছে শতকরা বার্ষিক সুদের হার বের করতে বলেছে তখন সমতুল্য মানে কি, ওই টাকাটা 3 বছর রাখলে সুদটা যেটা পাচ্ছি ওটা যদি আমি 1 বছরে পেতে চাই ওই পরিমাণ সুদটা, তাহলে কত টাকা আমাকে রাখতে হবে? তাহলে ওটা 3 দিয়ে গুণ করে দেবো। একইভাবে 1250 টাকাটাকে আমি কি করেছি? 4 বছরের জন্য সুদ পেয়েছি, কিন্তু ওটাকে আমি 1 বছরে যদি পেতে চাই তাহলে 5000 টাকা রাখবো 1 বছর। তাহলে এখানে টোটাল আমি আসল পেয়ে গেলাম, এখানে সুদটা বলে দিয়েছে মোট সুদ 302 টাকা। তাহলে এখান থেকে আমরা সুদের হার পেয়ে গেলাম। সিম্পল ইজি অঙ্ক, শুধু কনসেপ্টটা থাকলে আমরা তাড়াতাড়ি করে ফেলবো। অ্যান্সার কত? অ্যান্সার সি। নেক্সট অঙ্ক দেখব। পরের অঙ্কটা কি বলেছে? যদি একজন কর্মচারী প্রতি 2 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারে এবং অন্য একজন প্রতি 3 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারে, তাহলে এই দুই শ্রমিক একসঙ্গে কাজ করে কত মিনিটে 600টি বাক্স প্যাক করতে পারবে? এখানে দেখো প্রথমজন শ্রমিক কি করছে? 2 মিনিটে 15 পিস বাক্স কি করছে? প্যাক করছে। সেকেন্ড জন কি করছে? 3 মিনিট সময় নিচ্ছে 15টা বাক্স প্যাক করতে। এবার কি করব আমি? এক্ষেত্রে অঙ্কটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই সময়টাকে সমান করে দিতে হবে। তাহলে সময়টা যদি আমি সমান বের করতে চাই এখানে তাহলে কী দিয়ে গুণ করব? 3 দিয়ে, আর এখানে 2 দিয়ে। দেখো 3 2 দিয়ে গুণ করে দাও, 6 মিনিটে তাহলে প্রথমজন কতটা করছে? 45টা। এও কি করছে? সেকেন্ড জন্য 6 মিনিটে কত করছে? 30টা। এইখানটা কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে, এটা ফার্স্ট আর এটা সেকেন্ড। তাহলে এখানে কি হবে? 6 মিনিট যদি দুজনে কাজ করে একসাথে তাহলে কটা করবে? 75টা। 5 আর 30 দুজনকে বসিয়ে দিয়েছে একসঙ্গে। 6 মিনিট বাদে দুজনের কাছ থেকে কাজ নেওয়া হচ্ছে। এও 6 মিনিটে 45টা করেছে, এও 6 মিনিটে 30টা করেছে। তাহলে এক্ষেত্রে টোটাল কাজটা কত হয়েছে? 75, কিন্তু সময়টা কত লেগেছে? 6 মিনিট। কারণ দুজনের কমন ইউনিট, দুজনেই 6 মিনিট করে কাজ করছে। আমার কাজটা কত হয়েছে? 6 মিনিট, আমার 75 ইউনিট, 75টি বক্স প্যাক হয়ে গেছে।
এই জায়গাটা বোঝো, তাহলেই হয়ে যাবে। এখন বলেছে যে 600টা বক্স প্যাক করতে হবে। 6 মিনিটে যদি 75টা হয় তাহলে 600টা বক্স মানে 600 এখানে আসতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 6 6 7 42 7 8 8 দিয়ে গুণ করো, 5 8 40 7 8 56 4 60। তাহলে এই দিকেও কী করবো আমি 8 দিয়ে গুণ করব, তাহলে 6 8 48 মিনিট সময় লাগবে দুজনে যদি একত্রে কাজ করে। ভালো করে বোঝো, এখানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবে। 2 মিনিটে 15টা বক্স করছে, এ 3 মিনিটে 15টা করছে, এদের সময়টাকে সমান করে দাও। তাহলে এ 6 মিনিটে 45টা, এ 6 মিনিটে 30টা, সময়টাকে সমান করে দিয়েছি। এবার দুজনকে বোঝ করে দিয়েছি কাজ করতে, এ 6 মিনিট সময় নিয়ে 45টা করে, এ 6 মিনিট 30টা করে। যদি ওরা একসঙ্গে বসে কাজটা করতে, তাহলে একসঙ্গে যদি কাজটা বসে আমার কাজ কত হয়ে যাবে? 6 মিনিটে 45টা বক্স প্যাক হয়ে যাবে। 6 মিনিটে যদি 45টা বক্স প্যাক হয়, এখানে কত বলেছে? 600টি। দেখো এখানে কি বলেছে? 600টি বাক্স প্যাক করতে কত মিনিট সময় লাগবে। তাহলে 75কে আমি 600 করতে গেলে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে এদিকেও 8 দিয়ে গুণ করব, তাহলে 48 মিনিটে টোটাল 600টা বক্স প্যাক হবে। খুবই ইজি অঙ্ক, জাস্ট কনসেপচুয়াল অঙ্ক। দেখো অ্যান্সার কী আছে? অ্যান্সার এ অবশ্যই হবে। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে? একটি পরীক্ষায় একজন ছাত্রী 39% নাম্বার পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্রী 55% নম্বর পেয়ে পাস নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পেল, তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? এখানে পাসটা সমান করে দাও, দুদিকে পাস সমান করে দাও। তাহলে এখানে পাস করতে গেলে সে পেয়েছে 39% নাম্বার, কিন্তু পাস হয়নি। পাস করতে গেলে তাকে কত? আরও 58 নাম্বার নিয়ে আসতে হবে, তবেই সে পাস নাম্বার পাবে। আর এইদিকে কি বলেছে? আর একজন ছাত্রী সে 55% নাম্বার পেয়েছে, কিন্তু পাস মার্কস থেকে কি হয়েছে? পাস মার্কস থেকে সে 22 নম্বর বেশি পেয়েছে। তাহলে এখান থেকে 22 বিয়োগ করে দাও, তাহলেই পাস নম্বর পেয়ে যাব। তাহলে দুটো পাস নম্বর কি সমান? দুটো পাস নম্বর সমান হলে এখান থেকে এখানে বিয়োগ করো। তাহলে 55 থেকে 39 বিয়োগ করলে হবে 16%। 55 থেকে 39 বিয়োগ করলে কত হয়? 40, 15, 16%। আর এইটা ওই দিকে যখন যাবে তখন যোগ হয়ে যাবে। তাহলে 8 2 10 0, 5 2 7 1 8, তাহলে 80। তাহলে 1% সমান কত? 5 16 80, 5। তাহলে এখানে টোটাল মার্কসটা বের করতে গেলে কত? 100% বের করতে হবে, দ্যাট ইজ 500। তাহলে পরীক্ষায় টোটাল মার্কস কত ছিল? টোটাল মার্কস ছিল 500 নম্বরের। অ্যান্সার বি। এগুলো ইজি অঙ্ক, শুধুমাত্র পাস করে দিলাম। এই 39% পেয়েছে, কিন্তু 58 নম্বর দিলে সে পাস করতে পারছে না, তাহলে এর সঙ্গে 58 যোগ করে দিলাম, তাহলে 5 নম্বর পেয়ে গেলাম। এ আবার কি বলছে? 55% পেয়েছে, কিন্তু পাস মার্কস থেকে 22 পেয়ে গেছে। তাহলে এখান থেকে 22 যদি বিয়োগ করে দিই তাহলে পাস মার্কস পেয়ে গেলাম, দুটোই সমান। তাহলে 16% এখান থেকে যোগ বিয়োগ করে 80, 1% সমান 5, 100% সমান 500। তাহলে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? 500। পরের অঙ্কটা কি বলবো? একটি ট্রেন প্রথম ঘন্টায় 20 কিমি পথ পরবর্তী প্রতি ঘন্টায় অতিরিক্ত 5 কিমি পথ অতিক্রম করতে পারে। ট্রেনটি কততম ঘন্টায় 90 কিমি পথ অতিক্রম করবে? ভালো করে বোঝো, প্রথমে সে 20 কিমি চলে গেছে, তারপরে কি করছে? 5 কিমি, 25 কিমি, তারপরে কত হচ্ছে? 30 কিমিতে যাচ্ছে, তারপরে 35, এইভাবে কি হবে? সে 90 কিমিতে যাবে। তাহলে দেখো এদের মধ্যে গ্যাপ কত? 5 5 করে 5। ভালো করে কিন্তু অঙ্কটা পড়তে হবে। একটি ট্রেন প্রথম ঘন্টায় 20 কিমি পথ পরবর্তী প্রতি ঘন্টায় অতিরিক্ত 5 কিমি পথ অতিক্রম করতে পারে। ট্রেনটি কততম ঘন্টায় 90 কিমি পথ অতিক্রম করবে? তাহলে এখানে কি হলো? প্রথম ঘন্টায় 20, তারপরের ঘন্টায় 25, মানে 20 সঙ্গে 5 হলো, তারপরের ঘন্টায় 30 কিমিতে গেল, তারপরে 35 কিমি ডট করে 90 কিমিতে যাবে এইভাবে। তাহলে এইটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে, সমান্তর প্রগতিতে রয়ে গেছে। যাদের মধ্যে ডিফারেন্স কমতো সমান্তর, এটাকে বলে সমান্তর প্রগতি, দ্যাট ইজ অ্যারিথমেটিক প্রোগ্রেশন এটাকে বলা হয়। তাহলে এই সিরিজটা যেহেতু এপিতে আছে, তাহলে 90তম পদটা কি হচ্ছে? আমরা এখানে বলবো টিএন সমান 19। এইগুলো জেনে রাখো, এর বেসিক যদি না জানো, আমি যেভাবে করাচ্ছি এভাবে বোঝো, তাহলে কিন্তু বোঝে যাবে। এই টিএন সমান
এ প্লাস এন মাইনাস এন ইন্টু ডি। এখানে ভালো করে বুঝিয়ে দিই, এখানে এনটা হচ্ছে টিএনটা হচ্ছে এনতম পদ, যেটা হচ্ছে 90 কিমি, বলছে 90 কিমি পথটা অতিক্রম করবে কততম ঘন্টায়, মানে 90 যে কিমি সেইটাকে কততম ঘন্টায় সে কভার করবে। তাহলে এখানে টিএন সমান, যেহেতু সমান্তর প্রগতিতে আছে, টিএন মানে সর্বশেষ পদ বলতে পারো বা টিতম পদ বলতে পারো, ঠিক আছে। টিএন মানে এনতম পদটা টিএন, ভালো করে বোঝো। তাহলে এনতম ঘন্টা, এন ধরে নিয়েছি আমরা, এনতম ঘন্টা, এই এনের মানটা বের করলে এখান থেকে হয়ে যাবে। এখানে এ মানে প্রথম পদটা কত, এ সমান 20, ডিটা মনে হচ্ছে এই দুটোর মধ্যে কমন ডিফারেন্স কত 5। তাহলে এখানে আমি টিএন পেয়ে গেলাম কত 90, টিতম পদ বা এনতম পদটা যেটা বলতে চেয়েছ, টিএন মানে এনতম পদটা। এ সমান কত 20, n মাইনাস 1 ইন্টু 5। এখান থেকে আমরা এনের মানটা বের করলেই কততম ঘন্টায় 90 কিমি অতিক্রম করবে সেটা পেয়ে যাব। তাহলে এখান থেকে বিয়োগ করলে 70, n মাইনাস 1 ইন্টু 5, 5 দিয়ে ভাগ করো, n মাইনাস 1 সমান 14, n সমান 14 প্লাস 1 সমান 15। বোঝা গেল? এটা হচ্ছে সমান্তর প্রগতির অঙ্ক। এটা একটা খুব ভালো অঙ্ক দিয়েছে কিন্তু, বেশ কনসেপচুয়াল। একটি ট্রেন প্রথম ঘন্টায় 20 কিমি পথ, পরবর্তী প্রতি ঘন্টায় কি 5 কিমি করে পথ অতিক্রম করতে পারে। তাহলে ট্রেনটি মানে কততম ঘন্টায় 90 কিমি পথ অতিক্রম করবে। তাহলে কততম ঘন্টা পেয়ে গেলাম, এখানে 15তম ঘন্টায় অতিক্রম করবে। এইখানে এই কনসেপ্টটা কিন্তু একটু জানতে হবে, তবে অঙ্কটা আমার ইজি হবে। এটা সমান্তর প্রগতির কনসেপ্ট। এটা পরবর্তীকালে যখন আমরা ফাউন্ডেশন ব্যাচে করাবো তখন এইটা আমরা আরও ভালো করে বুঝিয়ে দেবো। আপাতত এইটুকুন বোঝো, টিএন সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে প্রাথমিক পদটা মানে প্রথম পদটা, এনটা হচ্ছে কততম ঘন্টা ওটা, আর ডিটা হচ্ছে এদের মধ্যে কমন ডিফারেন্সটা কত। বোঝা গেল? তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম। অ্যান্সার কত আসছে? 15তম ঘন্টা, অ্যান্সার ডি। পরের অঙ্কটা কি বলেছে? 40 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থান অতিক্রম করতে 60 কিমি পার ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে 1.2 ঘন্টা বেশি সময় নেয়। স্থান দুটির মধ্যে দূরত্ব ডি ধরে নাও। এই দূরত্বটা অতিক্রম করতে আমরা কি জানি? ডি সমান এস ইন্টু টি। টি সমান কি? ডি বাই এস। ডি মানে কি? দূরত্ব, এস মানে বেগ বা গতিবেগ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে একটি ট্রেন অপরটির থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তাহলে যার গতিবেগ বেশি সে কম সময় নেবে। তাহলে এখানে ডি বাই কি হচ্ছে 40 মাইনাস কি হবে ডি বাই 60। দুটো ট্রেন তো একে অপরকে, কিন্তু এদের মধ্যে টাইম ডিফারেন্সটা কত? 1.12। তাহলে এখান থেকে আমি লসাগু গসাগু করে কাটাকুটি করতে পারি, বা এখান থেকে আমি অপশান ধরেও করতে পারি, কিন্তু অপশানেও অ্যান্সার করতে পারি। এক্ষেত্রে আমার কাটাকুটি করে দেখি। 60 সমান কত হচ্ছে? 2 একে 3 এর 2। ডি কমন আসলো এখান থেকে 60, 120, 3 মাইনাস 2, 3 এর 2 সমান ডি ইন্টু 1 এর 120 সমান 3 এর 2। ডি সমান 3 এর 2 ইন্টু 120, দ্যাট ইজ 60 সমান 180। কিছুই নাই, দুটো স্থানের মধ্যে দূরত্বটা ধরে নিলাম, এইটা দুটো স্থানের মধ্যে দূরত্ব। আমরা কি জানি? ডি সমান এস ইন্টু টি, মানে গতিবেগ ইন্টু সময় সমান দূরত্ব, ডিস্ট্যান্স টি। তাহলে টি সমান ডি বাই এস। তাহলে প্রথম ট্রেনটি যার 40 কিলোমিটার বেগ, সে কি বেশি সময় নেবে? তাহলে ডি বাই 40 মাইনাস ডি বাই 60, যার 60 কিমি গতিবেগ। এই দুজনের মধ্যে ডিফারেন্সটা বলে দিয়েছে এই। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ডি এর মান কত পেয়েছি? ডি এর মান 180। অ্যান্সারটা কত দেখবো? অ্যান্সার বি। ভেরি ভেরি ইজি অঙ্ক, কিন্তু পরীক্ষার সময় আসে এবং এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। একটা পরীক্ষার সব কোশ্চেনই তো আর কনসেপচুয়াল কঠিন হবে না, কিছু কিছু কোশ্চেনও কি ইজি থাকবে। এটাই হচ্ছে পরীক্ষার ধরন। যে কোনো পরীক্ষায়, সেটা কম্পিটিটিভ হোক কিছু নয়, অনেক সোজা অঙ্কতেই অনেক সময় বেশ কনসেপ্ট থাকে, করতে গিয়ে হাঁসফাঁস হয়ে যায় আমাদের অনেক সময়।
চলো পরের অঙ্কটা কি বলেছে, সরলতম মান। একদম ইজি। সব সময় এখানে বদমাস রুল তো নিশ্চয়ই সবাই জানো, বদমাস রুল ইউজ করব। ঠিক আছে, বদমাস রুল ইউজ করব। তাহলে প্রথমে কোনটার কাজ হবে, প্রথমের কাজ হবে বার। বার মানে মাথায় যেটা দেওয়া থাকে, যে মাথায় দেওয়া আছে, তাহলে এটার কাজ হবে 24 বিভক্ত 4 মাইনাস 24 ভাজিত 4 প্লাস 10 ভাজিত 2 মাইনাস 3। তাহলে এখানে এটার কাজ আগে করো, 24 ভাজিত 4 6 24 মাইনাস 24 ভাজিত, এখানে কি হবে, প্রথমে ভাগের কাজ হবে, দেখো বদমাস। ঠিক আছে, ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশান অ্যাডিশান সাবস্ট্রাকশান। তাহলে প্রথমে ভাগের কাজ হবে, তাহলে 4 প্লাস 5 10 2 দিয়ে ভাগ করলে মাইনাস 3, 9 থেকে বিয়োগ করো 3 6, তাহলে 24 ভাজিত 6 মাইনাস 24 ভাজিত 6। তাহলে এখান থেকে দেখাই যাচ্ছে এর মানও যায় এর মানও তাই, 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। সবসময় বদমাস রুলকে ফলো করব সিম্পলিফিকেশানের ক্ষেত্রে। বদমাস রুল ফলো করে আমরা করে দেবো। বারের কাজ প্রথমে হবে, তারপর ব্র্যাকেট অফ, তারপরে হচ্ছে ডিভিশন মাল্টিপ্লিকেশান অ্যাডিশান সাবস্ট্রাকশান। এই ইউজ করে আমরা সরলতম মান নির্ণয় করার যে অঙ্কগুলো থাকে সিম্পলিফিকেশান, সেগুলো করে নেব। পরের অঙ্কটা দেখো, বলেছে কে এল এম 3টে পাইপ আছে। পাইপকে 45 মিনিট একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। পাইপ এল ট্যাঙ্কটি 1 ঘন্টায় পূরণ করতে পারে। পাইপ এম একই ভর্তি ট্যাঙ্ক খালি করতে পারে 1 ঘন্টা 45 মিনিটে। ট্যাঙ্কটি, তাহলে কি বলেছে, ট্যাঙ্কটি কি হচ্ছে, খালি করতে পারে 1 ঘন্টা 45 মিনিট। ট্যাঙ্কটি খালি থাকা অবস্থায় যদি 3টি পাইপ একসাথে খোলা হয়, তবে ট্যাঙ্কটি কি বলেছে, পূর্ণ হবে কত মিনিটে। 3টে পাইপ দিয়েছে, দেখো 3টে পাইপের কি হচ্ছে, একটা কে পাইপটা সময় নিচ্ছে কত, ভর্তি করতে, কিন্তু এ সময় নিচ্ছে 45 মিনিট। তারপরে এল পাইপ কি নিচ্ছে, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। এও ভর্তি করতে টাইম নিচ্ছে, কিন্তু এম পাইপটা টাইম নিচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। 60 প্লাস 40 105 মিনিট। কিন্তু এ কি করছে, এ মাইনাস করছে, মানে খালি করছে। এ খালি করছে, এরা দুজন ভর্তি করছে। তাহলে এখান থেকে আমি এলসিএমটা বের করব। এলসিএম বের করব কারণ এফিসিয়েন্সি বের করার ক্ষেত্রে। তাহলে 45 60 আর 105-এর এলসিএম বের করো। 5 9 12 21, 3 3 3 9, 3 4 12, 3 7 21। তাহলে এখান থেকে আমি কি পাবো, 4 7 28, 3 28 84, 3 84, 3 4 12 2, 3 8 24, 25 5 5 2 10 0, 5 25 125, 126, 1260। 1260 আসছে এর এলসিএম। তাহলে 1260 আসলে 45 মানে 3 3 9, তার মানে 4 7 28 এর। তারপরে হচ্ছে 60, 3 3 9 5 5 12 60, 3 7 21, এর এফিসিয়েন্সি 21। এর কত আসবে, 1 7 15 105 মানে 12। তার মানে এ কী করছে, খালি করছে, সেই জন্যে এর এফিসিয়েন্সি কী হচ্ছে, মাইনাস। এবার কি বলেছে, ট্যাঙ্কটি খালি অবস্থায় থাকায় 3টি পাইপ একসাথে খোলা হলো। তাহলে টোটাল কাজটা কত, 1260। এটা টোটাল তো। এবার 3টেকে একসাথে খুললে কি হবে, 28 প্লাস 21, এরা দুজন ভর্তি করবে, আর এ কী করবে, মাইনাস করে দেবে। তাহলে টোটাল যে সময়টা লাগবে সেটা কত হচ্ছে, এখান থেকে বিয়োগ করো 1260 ডিভাইড বাই 28। 12 বিয়োগ করো 12 21 থেকে, 11 10 9 9 28 আর 9 37। এত মিনিট লাগবে হচ্ছে ট্যাঙ্কটিকে ভর্তি করতে। এবার এইটাকে ভাগ করে ভগ্নাংশে নিয়ে চলে আসো। 37 দিয়ে যদি কাটো 3 দাও, 3 7 21 1, 3 3 9 2 11, 15 0। এখান থেকে আসবে, যদি আমি 4 দিই 148 2, তার মানে 37 34
2:37 এটা হচ্ছে অ্যান্সার। 34:2:37 কিছুই করলাম না, এটা তো বিয়োগ হয়ে যাচ্ছে। এই ধরনের অঙ্ক আমি আগে সেটাও করিয়েছি। টোটাল এইটা ওয়ার্ক, তিনটেকে যদি খুলে দেওয়া হয় তাহলে পাইপটা মানে ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগবে। এরা দুজন কি করছে, এরা দুজন যোগ করছে আর এ মাইনাস করছে, সেইভাবে করে দিলাম। অ্যান্সারটা কত আসছে, 34:2:7। তাহলে এখানে অ্যান্সার কত আছে, অ্যান্সারটা দেখো, অ্যান্সার 34:2:7, একমাত্র সি অ্যান্সারটা আছে। তাহলে এখানে কত হয়ে যাবে, অ্যান্সার সি। পরের অঙ্কটা দেখবো চলো। এক ব্যক্তি 4400 টাকা দুটি অংশে ভাগ করে 5% আর 8% সুদের হারে ব্যাংকে রাখলেন। 3 বছর পরে মোট 840 টাকা সুদ হলে 8% হারে কত টাকা জমা রেখেছিলে। এর ক্ষেত্রে অ্যালিগেশন বের করব। অ্যালিগেশন বের করার ক্ষেত্রে আমাকে এখানে সুদের টাকা হিসেবে দিয়ে দিচ্ছে, তাহলে সুদের পার্সেন্টেজটা বের করব। 840 টাকা কি 3 বছরের সুদ, তাহলে 1 বছরের সুদ কত, 3 × 8 = 84, 280 টাকা। তাহলে 280 টাকা যদি 1 বছরের সুদ হয়, তাহলে সুদের পার্সেন্টেজ কত, 4400 মোট টাকা ইন্টু কত, 100%। তাহলে দেখো 0 0 কাটলো, 8 4 7 28, 4 11 44, 70/11 পার্সেন্টেজ হচ্ছে কি সুদের হার। এটা হচ্ছে সুদের হার। এবার এখানে কি করব, অ্যালিগেশন লাগাবো আমরা। এখানে কি বলে দিয়েছে, 5% একটা অংশে 5% লাগিয়েছে, আর একটা অংশ কত, 8% লাগিয়েছে। এবার ওভারঅল সুদের হারটা কত, 70/11 পার্সেন্টেজ। এবার অ্যালিগেশন করার ক্ষেত্রে দেখো এইটা তো ভগ্নাংশে রয়েছে, এটাকে আমরা সিম্পলে নিয়ে চলে আসবো। তাহলে সবগুলোকে 11 দিয়ে গুণ করো, একেও 11 দিয়ে গুণ করো, একেও 11 দিয়ে গুণ করো, একেও 11 দিয়ে গুণ করো। তাহলে এটা কত হবে, 55%, 88%, আর এখানে কত হয়ে যাবে, 70%। এই তিনটেকে ধরে আমরা অ্যালিগেশনটা করব। অ্যালিগেশনে কী হচ্ছে, বড় থেকে ছোট, তাহলে বড় থেকে ছোট করো। এটা কত, 18, 70, 88, 18, আর এটা বিয়োগ করলে কত হচ্ছে, 15। তাহলে 5% অংশের অনুপাত এইটা, 8% অংশের অনুপাত এইটা। তাহলে এখানে কাটাকুটি করলে 3 3 6 18, 3 5 15, 6:5। এখন হচ্ছে টোটালটা কত হচ্ছে, তাহলে 11 অংশ সমান কত, 4400 টাকা। 1 অংশ সমান কত, 400 টাকা। 4 11 44। তাহলে এখান থেকে আমাদেরকে কি বলেছে, হ্যাঁ 8% হারে। তাহলে 8%-এর অংশ কোনটা, এইটা। তাহলে এর সঙ্গে কী করতে হবে, 400 গুণ করো, সমান 5 4 20, 2000 টাকা। এখানে কি করলাম ভালো করে বোঝো, অ্যালিগেশন মেথড ইউজ করেছি। প্রথমে অ্যালিগেশন মেথড ইউজ করতে গেলে তিনটে কোয়ান্টিটিকে কিন্তু সমান হতে হবে। দেখো এখানে এটাও পার্সেন্ট আছে, এটাও পার্সেন্ট আছে, তাহলে এটাকেও আমরা পার্সেন্টে নিয়ে আসবো। ওভারঅল যে পার্সেন্টেজটা অর্থাৎ সুদের হারটা, তাহলে এখানে 3 বছরে মোট সুদ 840 টাকা বলেছে। সেখান থেকে দেখো আমরা সুদের হারটা পেয়ে গেছি 70/11%। 70/11% এখানে রেখেছি, কিন্তু এটা কি ভগ্নাংশ, এটাকে সিম্পলে করার জন্য কি করেছি, 11 দিয়ে সবাইকে গুণ করে দিয়েছি। 11 11 কেটে গেছে, এখানে 88%, এখানে 55%। অ্যালিগেশনের ক্ষেত্রে কি হয়, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে বসাও, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে বসাও দুদিকে। তাহলে এইটা এই দিকে বসলো, এটা এদিকে বসলো। এবার কি হলো, এখানে কাটাকুটি করতে 6:5 3 দিয়ে কেটেছি। তাহলে 5% যে অংশটা রেখেছে, তার যে টাকাটা রেখেছে তার এবং 8%-এর অনুপাতটা কী হচ্ছে, 6:5। তাহলে টোটাল কি 11 সমান সমান টোটাল টাকাটা কত বলেছে, 44। তাহলে 1 বরাবর কত, 4 11 44, 400। তাহলে এখানে বলেছে 8% হারে কত টাকা রাখা হয়েছিল, সেটা হচ্ছে 5 অংশ, 5 × 4, দ্যাট ইজ 2000 টাকা। 2000 টাকা এখানে অ্যান্সার কত, অ্যান্সার ডি। এই অঙ্কগুলো খুব ভালো করে বুঝতে হবে, কনসেপচুয়াল অঙ্ক, না হলে করতে গিয়ে আটকে যাবে। এই পদ্ধতিটা ইউজ করলে সব থেকে সোজাভাবে তুমি করতে পারবে। চলো পরের অঙ্ক দেখব। পরের অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি 4 কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়। 6 কিমি/ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত। কিছুই নয়, সিম্পল অঙ্ক। ডি সমান S1 ইন্টু S2 ডিভাইড বাই S1 মাইনাস S2 ইন্টু টি। দুটো বেগের গুণফল ডিভাইড বাই তাদের মধ্যে ডিফারেন্স
ইনটু টাইম ডিফারেন্স। এবার টাইম ডিফারেন্স বের করার ক্ষেত্রে আমি একটা বলেছিলাম যে লেট আর লেট যদি দুটোই থাকে সেক্ষেত্রে মাইনাস হবে, আর্লি যদি দুটোই থাকে সেটাও মাইনাস হবে, লেট আর আর্লি থাকলে অ্যাড হবে। এক্ষেত্রে আমরা দেখব কি বলেছে, 4 কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 5 মিনিট দেরি হয়, আর 6 কিমি/ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট আগে পৌঁছে যায়। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, দুটোর মধ্যে কি হচ্ছে, একটা আগে একটা পরে, তাহলে সেক্ষেত্রে যদি আলাদা আলাদা হয় যোগ, তাহলে এক্ষেত্রে টাইম ডিফারেন্সটা অবশ্যই যোগ হয়ে যাবে। এখানে S1 কত বলেছে 4, S2 কত বলেছে 6, এদের মধ্যে ডিফারেন্স কত 2, আর এখানে টাইমটা সব সময় ঘন্টায় রাখতে হবে। এখানে টাইম ডিফারেন্স প্রথম ক্ষেত্রে 5 মিনিট আগে দেরিতে, পরে আগে, তাহলে যোগ হয়ে কত হয়ে যাবে, 5 5 10, তাহলে 10টা মিনিট আছে তাকে ঘন্টা করলে 10/60। এবার কাটাকুটি করো, 6 10 60, 10 10 কেটে গেল, 2 2 কেটে গেল 2, তাহলে 2 কিলোমিটার হচ্ছে দূরত্ব। কিছুই নাই, কনসেপ্ট ভালো করে বুঝলে এসব ঝড়ের গতিবেগে অঙ্ক হয়ে যাবে। ডি সমান S1 ইন্টু S2 ডিভাইড বাই S1 মাইনাস S2, মড দিয়েছি মানে এদের ডিফারেন্সটা নিতে চাইছি, আর এখানে টি মানে টাইম ডিফারেন্স। এই সূত্রটা ভালো করে বুঝে নাও। এখানে 4 কিমি গতিবেগে গেলে 5 মিনিট আগে দেরিতে পৌঁছায়, 6 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছে যায়। তাহলে এদের মধ্যে টাইম ডিফারেন্স কী হবে, একটা লেট আর একটা আর্লি যাচ্ছে, তার মানে দুটো যোগ হয়েছে, 5 5 10 মিনিটটাকে কি করেছি আমরা ঘন্টায় করে নেব, এখানে টাইম সবসময় ঘন্টায় আসবে। তাহলে 10/60 কাটাকুটি করে আমরা পেলাম 2 কিমি। অ্যান্সারটা কত, অ্যান্সার অবশ্যই বি। পরের অঙ্ক দেখব। পরের অঙ্ক কি বলেছে, অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন 16 কেজি। অর্ধেক জলপূর্ণ তার মানে বালতির ওজন, এইভাবে যদি লিখতে পারি আমি, আগে অঙ্কটা ভালো করে পড়ো। অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন 16 কেজি। যখন 1/5 অংশ জল পূর্ণ থাকে তখন বালতিটির ওজন হয় 10 কেজি। জলপূর্ণ বালতিটির ওজন হবে কত? একটা হচ্ছে বালতি প্লাস কি হচ্ছে হাফ অংশ জল, সেটা দিয়ে কত ওজনটা হচ্ছে 16 কেজি। এখন বালতিও থাকছে কিন্তু 1/5 অংশ জল থাকছে, সেক্ষেত্রে ওজনটা হয়ে যাচ্ছে 10 কেজি। তাহলে এখন যদি আমি এইটা থেকে এটা বিয়োগ করি, তাহলে হাফ মাইনাস 1/5 অংশ জলের ওজনটা কত হচ্ছে 6 কিলো। ভালো করে বোঝো, এখানে 10 মানে 5, আর এখানে 2, 5 2 মানে 3/10, 3/10 অংশ জল সমান হচ্ছে 6 কেজি। এটা বিয়োগ করলে 3/10ই হবে, ঠিক আছে। 10 এলসিএম, 5 2 10 5, আর 5 2 3 মাইনাস 3/10, তাহলে এখান থেকে 1 অংশ জলের ওজন মানে জলটা যদি থাকে পুরো বালতিতে তার ওজনটা কত হবে, 6 ইন্টু 10 3 2, তাহলে 20 কেজি। 20 কেজি হয়ে যাবে কি, ভালো করে বোঝো, 20 কেজি হচ্ছে জল, বালতিটা যদি পুরো ভর্তি থাকে তাহলে জলের ওজনটা হয়ে যাবে 20 কেজি। এখন যদি আমি এই কোয়েশ্চেনটায় বসিয়ে দিই, বালতির ওজন প্লাস কি হাফ ইন্টু জলের অংশ, জল কত আছে 20 সমান 16, তাহলে এটা 10, কাটাকুটি করলে তাহলে বালতির ওজন কত হয়ে যাচ্ছে, বালতির ওজন 16 মাইনাস 10 দ্যাট ইজ 6 কেজি। তাহলে বালতির ওজন কত হয়ে যাচ্ছে 6 কেজি। তাহলে জলের ওজন 20 কেজি, বালতির ওজন 6 কেজি। তাহলে টোটাল যদি জলপূর্ণ বালতির ওজন বলে তাহলে 20 প্লাস 6 দ্যাট ইজ 26 কেজি। কিছুই নাই, জাস্ট ওই ইকুয়েশনের মতো বসি করলাম। এখান থেকে দেখো বালতি ধরো কেটে গেল, যদি ইকুয়েশন করি বালতির ওজন কেটে গেল, এটা থেকে এটা বিয়োগ হলো, এটা থেকে এটা হয়ে 6 কেজি। 3/10 অংশ জলের ওজন হচ্ছে 6 কেজি, 1 অংশ জলের ওজন বের করে দিলাম, 6 ইন্টু 10/3 20 কেজি। 20 কেজি যদি বালতিটা জল পূর্ণ থাকে, জলের ওজন বালতির ওজন এখান থেকে পেয়ে গেলাম 6 কেজি, তাহলে টোটাল বালতি সহ জলের ওজন পেয়ে গেলাম 26 কেজি। ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক। পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা এবং 1 ঘন্টা 45 মিনিট পর বাজে। তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে কিছুই নাই, এই ধরনের অঙ্ক অনেক করেছি, শুধু এলসিএম বের করো। এখানে 30 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট,
1 ঘন্টা 1.5 ঘন্টা মানে হচ্ছে 90 মিনিট, আর 1 ঘন্টা 45 মিনিট হচ্ছে 105 মিনিট। এদের এলসিএম বের করো। প্রথমে 5 দিয়ে দেখো কাটে কিনা। 5 ছক 30, 5 বারং 60, 5 18 90, 5 21। তারপরে মনে হচ্ছে 3 দিয়ে কাটতে পারে। 3 দুগুণে 6, 3 4 12, 3 6 18, 3 7 21। তারপরে 2 1 2 3 7, আর কাটবে না। 3 7 21, 42, 42 দুগুণে 84, 3 84, 252, 252, 5 252 হচ্ছে 1260। 1260 পেয়ে গেলাম। তার মানে 1260 এলসিএম 1260 হলো। 1260 তাহলে এখন কি হবে না, বলেছে 12টাই বেজেছে, তারপর কখন বাজবে? তাহলে 12টার পর থেকে আবার বাজাতে হবে ঘন্টাগুলোকে। তাহলে এখন 12টাই বেজেছে। 1260 মানে কত ঘন্টা কত মিনিট একটু হিসেব করে নিই। 60 দিয়ে ভাগ করো 6, 6 দুগুণে 12, 21 ঘন্টা। তার মানে 12টাই বেজেছে, তারপর 21 ঘন্টা পর বাজবে। তার মানে 12টার সঙ্গে যদি 24 ঘন্টা হতো তাহলে আবার কি সেই 12টাই গিয়ে বাজতো, দুপুর 12টায়। কিন্তু দুপুর 12টা থেকে 24 ঘন্টা থেকে 3 ঘন্টা কম, তাহলে 12টা থেকে 3 ঘন্টা কম, অবশ্যই সকাল 9টায় বাজবে। এই হিসেবটা করলেই হয়ে যাবে। তার মানে 12টা বাজার দুপুর 12টার পর 21 ঘন্টা পর আবার কি ওই যে ঘন্টাগুলো আছে একসঙ্গে বাজবে। ওই অঙ্কটাই তো বলেছে যে পরপর আবার একসঙ্গে কখন বাজবে। কিছুই নয়, এই অঙ্কগুলোর ক্ষেত্রে অবশ্যই এলসিএম বের করব। এলসিএম বের করে দেখলাম যে 12টায় বেজেছে, তাহলে এই যে মিনিট করে নিয়েছিলাম, মিনিটটা কত ঘন্টা সেটা পেয়ে গেলাম। তার মানে 12টা বাজার পর 21 ঘন্টা পর আবার ঘন্টাগুলো বাজবে। তাহলে এর সঙ্গে 21 যোগ করলে অবশ্যই, এটা যদি 24 যোগ করে দিতাম, 24 ঘন্টা পর আবার তো 12টায় আসবে, দুপুর 12টায়, কিন্তু 21 ঘন্টা। তাহলে এখান থেকে 3 বিয়োগ করো, যেহেতু এখানে 3 বিয়োগ, তাহলে সকাল 9টায় আবার একসঙ্গে বাজবে, আবার একসঙ্গে বাজবে। চলো তাহলে অঙ্ক তো 10 নম্বর সেটটা আমরা কমপ্লিট করে ফেললাম। এরপর আমরা 11 নম্বর সেট নিয়ে হাজির হব। আপাতত এই পর্যন্তই থাক। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছ। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে লিখতে পারো, কোন জায়গাটা বুঝতে পারছো না সেটা আমি বুঝিয়ে দেবো। আর অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য এত পরিশ্রম করছি অবশ্যই। আর তোমরা অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো। দেখতে পাচ্ছ অনেক সেটে একই অঙ্ক আসছে, মানে কি, তার মানে এই ধরনের অঙ্কগুলো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো, তোমার এগুলো কী হচ্ছে, এই কনসেপ্টগুলো একদম মাথার মধ্যে মুখস্থ হয়ে যাবে। যখনই অঙ্কটা দেখবে তুমি বুঝতে পারবে যে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। চলো আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ।